কীর্তন অন্ধকারের মধ্যে হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল বাড়ির পেছনের দিকে। অনেকক্ষণ ধরে একটা শব্দ সে শুনতে পাচ্ছে, কেমন যেন একটা কান্নার শব্দ। মনে হচ্ছে যেন একটা বাচ্চা ছেলে গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে। মাঝে মাঝে কিন্তু কান্নার শব্দটা বন্ধ হয়ে আসছে। একে শীতকাল, তারপর আজ যেন ঠান্ডা আরো বেশি পড়েছে। চারপাশে ফাঁকা থাকার জন্য এদিকটা শীতের সাথে সাথে কুয়াশা নিজের রাজত্ব বিস্তার করে ফেলেছে। আর একটু এগিয়ে যেতেই হঠাৎ করে পায়ের উপর দিয়ে সরসর করে কি যেন একটা চলে গেল। কীর্তন চমকে উঠে পা দুটো পিছিয়ে এলো। চোখের দৃষ্টি মাটিতে নামিয়ে কিন্তু কিছুই দেখতে পেল না। প্রথমে ভাবল সাপ নাকি, কিন্তু শীতকালে তো সাপ এভাবে বাইরে বেরোয় না। শীতকালে সাপ থাকে শীত ঘুমে। তাছাড়া পেছনের দিকের জমিটা সে নিজের হাতে পরিষ্কার করেছে। এদিকে তো জঙ্গলের মধ্যে তেমন কিছুই দেখতে পায়নি। বাঁদিকে জঙ্গলটা কাটা বাকি রয়েছে। তাছাড়া সামনে থেকে শুরু করে ডান দিক ঘুরে পেছন পর্যন্ত আগাছা সে নিজের হাতে তুলেছে। কিন্তু কাঁদছে কে? এখন কিন্তু কান্নাটা বন্ধ হয়ে গেছে। কীর্তন এদিক ওদিক তাকালো। অন্ধকারে সব দিকই সমান বলে মনে হয়। শুধু পেছনের দিকে ঘুরলে বাড়িটাকে একটা অন্ধকার পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একবার কি বাবুকে ডেকে তুলবে না? কিন্তু ডাক্তার তো বাবুকে বিশ্রাম নিতে বলেছে। রাতের ঘুমটা তার নাকি বেশ প্রয়োজন, সেই কারণেই তো এখানে আসা। তাই শুধু শুধু এই একটা কারণে বাবুকে ঘুম থেকে ডেকে তুললে বাবু তাকে ভীতু বলে মনে করতে পারে। ঠিক তখনই আবার সেই কান্নার শব্দটা শুরু হলো। হ্যারিকেনটা চোখের সামনে তুলেও কিন্তু পেছনের দিকে অন্ধকারে কীর্তন ভালোভাবে কিছু দেখতে পেল না। বাড়ির চৌহদ্দিটা বেশ বড়, তাছাড়া আশেপাশে বাড়িঘর খুব একটা নেই। বাবু দেখে শুনে এই নিরিবিলি জায়গাতে এসেছে। সারাদিন বইপত্র পড়বে আর রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাবে। কিন্তু কিন্তু যদি এমনটা হয়, তাহলে তো কীর্তনের ঘুম শিখে উঠবে। এবার আর চুপ করে থাকতে না পেরে সে গলা তুলে বলল, কে আছে ওখানে? কীর্তন চিৎকার করে বলতেই কান্নাটা কিন্তু আবার আগের মতোই থেমে গেল। আর তখনই ধূপ করে একটা শব্দ হলো, যেন মনে হলো অন্ধকারে মাটির উপর কিছু একটা এসে পড়েছে। কীর্তনের সঙ্গে সঙ্গে মনে হলো চোর নয় তো। এতদিন পর বাড়িতে দুজন থাকতে এসেছে, সেই বুঝে চোর যদি আসে, আর চোরই হয়তো ওভাবে ভয় দেখাতে চাইছে। তাই ভেবে নিয়ে কীর্তন তাড়াতাড়ি হাতের হ্যারিকেনটা তুলে নিয়ে সামনের দিকে আর একটু এগিয়ে এসেছে। এবার কিন্তু পেছনের দিকের পাঁচিলের কাছে নজর চলে গেল তার। আরে, পাঁচিলটার কাছে কি যেন ওটা দাঁড়িয়ে আছে না অন্ধকারে? নিশ্চয়ই চোর। এখন আলো দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে। কীর্তন আর দেরি করল না। হাতের লাঠিটা তুলে নিয়ে আরও খানিকক্ষণ সামনে এগিয়ে গিয়ে কড়া গলায় বলল, এই এই দাঁড়া দাঁড়া বলছি। কীর্তন তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গিয়েছিল। যেন মনে হচ্ছিল অন্ধকার সেই ছায়া মূর্তিটা দ্রুত তার দিকেই এগিয়ে আসতে শুরু করেছে। তবে মূর্তিটা এক জায়গাতে দাঁড়িয়েছিল। কীর্তন এগিয়ে যাচ্ছিল। বেশ খানিকটা এগিয়ে এসেছে এমন সময় মূর্তিটা পিছনের দিকে ঘুরে যেন পাঁচিলের দিকে হাঁটতে শুরু করলো। কীর্তন পেছন থেকে আবার বলে উঠল, কোথায় মারাচ্ছিস? এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। কান্নার শব্দটা অনেকক্ষণ হলো থেমে গেছে। কীর্তন আর একটু এগিয়ে গেছে। তার পায়ের তলায় সদ্য ছেটে ফেলা খোঁচা খোঁচা ঘাসগুলো এসে লাগছে যেন। চারপাশে ঠান্ডা হিমেল হাওয়াটাকে ভেদ করে কুয়াশা এদিকে ওদিকে সরে যাচ্ছে। আর তার মধ্য দিয়ে হ্যারিকেনের অল্প আলোয় কীর্তন দেখতে পাচ্ছে সামনের ছায়া মূর্তিটাকে। কিন্তু একটা ছায়া ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। লাঠি চেপে ধরা হাতটা কীর্তন শক্ত করে ধরল। তারপর যখন ছায়ামূর্তি থেকে মাত্র 5 হাত দূরে, ঠিক তখনই কীর্তন অবাক হয়ে দেখল তার চোখের সামনে থেকে অন্ধকারে ছায়ামূর্তিটা
কোথায় যেন মিলিয়ে গেল। কীর্তনের মাথায় আকাশ ভেঙে পড়লেও সে বোধহয় এত অবাক হতো না, কিন্তু চোখের সামনে থেকে একটা ছায়া হঠাৎ করে বেমালুম কোথাও উধাও হয়ে গেল। আর ছায়া তো নয়, একটা একটা জলজ্যান্ত মানুষ বলেই মনে হলো। কিন্তু এই পাঁচিল টপকে উল্টো দিকে চলে যাওয়া তো সহজ ব্যাপার নয়। যদিও কেউ যায়, তার কিছুটা সময় লাগবে। মাত্র হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে থাকা কীর্তন কি সেই ব্যাপারটা দেখতে পাবে না? কীর্তনের মাথার ভেতর সব গুলিয়ে আসছিল। আলো আধারিতে সে তাহলে ভুল দেখল না তো? কিন্তু এতটা ভুল কি করে হয়? আর ওই কান্নার শব্দটা তো সে নিজের কানে শুনতে পেয়েছে। ঘরের ভেতর থেকেই বাইরে বেরিয়ে এসেছে ওই কান্নার শব্দটা শুনে। সে যেই এসেছিল সে বোধহয় চলে গেছে। এই ভেবে কীর্তন পেছনের দিকে এক পা ঘুরেছে সবে, ঠিক তখনই আবার পেছনের দিক থেকে সেই কান্নার শব্দটা শুনতে পেল কীর্তন। এবার কিন্তু চমকে উঠল সে। হ্যারিকেনটা মুখের সামনে তুলে ভালো করে চারিদিকে ঘুরিয়ে দেখল সে। কেউ কোথাও নেই, অথচ কান্নার শব্দটা আসছে তার ঠিক পেছন থেকে, একটু আগে যেখানে ছিল সেখান থেকে। কোনো রকমে পেছনের দিকে ঘুরে তাকাতেই কীর্তন যেটা দেখতে পেল, তাতে তাতে কেমন যেন তার দুটো পা পাথরের মতো মাটির সাথে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। পাঁচিলের ঠিক ওপরেই কে যেন একটা ঝুলে রয়েছে। হ্যাঁ, ঝুলে রয়েছে, কারণ যে ছায়ামূর্তিকে একটু আগেই সে দেখতে পেয়েছিল সেটা এখন দুটো হাত পাঁচিলের ওপর দিয়ে যেন ঝুলে রয়েছে। মাথাটা পেছনের দিকে ঘুরে তাকিয়ে রয়েছে তারই দিকে। আর হ্যারিকেনের অল্প আলোয় কীর্তন দেখতে পেল ছায়ামূর্তিটার দুটো চোখ একেবারে ধবধবে সাদা। আর তাছাড়াও ছায়ামূর্তিটা কাঁদছে, যেন গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে। তার কান্নার শব্দটা কীর্তনের চারপাশের ভারী শীতল বাতাসটাকে যেন আরো ভারী করে তুলতে লাগলো। দেখতে দেখতে মনে হলো চোখের সামনে চারপাশটা কুয়াশায় ভরে যাচ্ছে। আর তারপরেই হঠাৎ করেই সেই কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। কীর্তনের কিন্তু আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না, কারণ সে ততক্ষণে একটা ধপ করে শব্দ শুনতে পেয়েছে আর বুঝতে পেরেছে এটা সেই ছায়ামূর্তিটাই, যেটা এতক্ষণ পাঁচিল ধরে ঝুলেছিল। সে এবার মাটিতে নেমে পড়েছে। নিজের অজ্ঞাতেই কীর্তন বুঝতে পারল সেই ছায়ামূর্তিটা এক পা করে এগিয়ে আসছে তার দিকে। একটা প্রবল চিৎকার আর আতঙ্কের সাথে কীর্তন বাড়ির দিকে ছুটতে শুরু করেছিল, কিন্তু হ্যারিকেনের লাঠি হাত থেকে সে ছাড়েনি। সে জানে ওটা যাই হোক না কেন, আগুন যতক্ষণ তার কাছে আছে ততক্ষণ তার খুব কাছে কিছুই আসতে পারবে না। কীর্তন তাই হাত থেকে হ্যারিকেনটা ছাড়েনি। হ্যারিকেনের লাঠি হাতে দৌড়াতে দৌড়াতে স্পষ্ট বুঝতে পারছিল তার পেছন পেছন সেই কান্নার শব্দটা এগিয়ে আসছে তারই দিকে। সামনের কুয়াশা ভেদ করে কীর্তন হ্যারিকেনের অল্প আলোয় বাড়িটাকে দেখতে পাচ্ছিল। শুধু তারপর কিভাবে যে বাইরের বড় দরজা খুলে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করেছে তার মনে নেই, কিন্তু দরজার উপাশে দাঁড়িয়ে কাত হয়ে কীর্তন শুনেছে দরজার বাইরে ইনিয়ে বিনিয়ে কেউ কেঁদে চলেছে। তবে বেশিক্ষণ নয়, একটা চাপা পায়ের শব্দ হাঁটতে হাঁটতে আবার চলে গেছে বাড়ির পেছনের দিকে। না না, তোমার কোনো চিন্তা নেই। আরে তুমি আমায় যে টাকা দিয়ে গেছো, তোমার মেয়ের বিয়ে ঠিক আগে আগে গয়না তুমি পেয়ে যাবে। তা আপনারাই ভরসা, আপনারা গ্রামের ভালো মানুষ। তা আপনারা না থাকলে তো আর মেয়ের বিয়ে ভালোভাবে দিতে পারবো না। মেয়ের শখ ছিল বিয়েতে সোনার ভারী গয়না পরবে, তাই আর কি। আপনি একটু দেখে শুনে দেবেন, বুঝলেন তারকবাবু? আরে মহিম, আমি থাকতে তুমি চিন্তা করছো কেন? তুমি এখন এসো, বুঝলে? আমায় একটু বেরোতে হবে, শহরের দিকে একবার যেতে হবে। তোমার গয়না তুমি ঠিক পেয়ে যাবে। আমায় বিয়ের মাসখানেক আগে আরেকবার জানিও, কেমন?
মহিম চলে যেতেই তারক গলা তুলে বউয়ের উদ্দেশ্যে বলল, বউ আমি বেরোলাম, একবার শহরে যেতে হবে, তারপর ফিরে আবার একবার দোকানেও যেতে হবে, আমার ফিরতে দেরি হবে। ঘরের ভেতর থেকে বউ বাইরে এলো না, কোনোদিনই আসে না। সেখান থেকেই কিছু একটা বলে দিল। এটা তারকের অভ্যেস হয়ে গেছে। আসলে তার বউয়ের ছেলে হবে, এখন তার খাবার সময়, এখন বাইরে আসা তো তার পক্ষে সম্ভব নয়। এসব ভাবতে ভাবতেই তারক পথে নামল। সত্যি বড্ড কাজ আছে। প্রথমে ভ্যান রিক্সা নিয়ে যেতে হবে স্টেশনে, তারপর সেখান থেকে শহরে। শহর থেকে সে দুপুরের মধ্যে ফেরার চেষ্টা করবে, একবার দোকানে না গেলেই নয়। যদিও সদাশিব দোকানের কাজকর্ম মোটামুটি ভালোই সামলে নিতে পারে, তবুও দোকানে সারাদিনে একবার তারকের যাওয়া চাই। দরকারের সময় ভ্যান রিক্সা পাওয়া যায় না, আর যখন দরকার নেই তখন কানের কাছে এসে বারবার ভেপু বাজাতে থাকে। হাঁটতে হাঁটতে তারকের নজরে পড়ল গ্রামের মুদিখানা দোকানের সামনে দাঁড়িয়ে কবিরাজ যতীন সামন্ত। কি ব্যাপার কবিরাজ মশাই, এই আমাদের গ্রাম কেমন লাগছে? থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? কবিরাজ যতীন সামন্ত মুদির দোকানে নিজের মালপত্র লিখে দিচ্ছিল বোধহয়। কথাটা শুনে পেছনের দিকে তাকিয়ে তারককে দেখে বলে উঠল, আরে না না, তোমাদের এই গ্রামে অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। তোমরা সকলেই আমার চেনা, তবে আমার চাকর কীর্তন একটু গাঁই করছিল। রাতের বেলা নাকি কি সব শুনতে পায় সে। তবে কীর্তন একটু বেশি ভীতু, সে আমি জানি। তারক হাসি মুখে কথা বললেও এবার কবিরাজের কথা শুনে কেমন যেন একটু থমকে গেল। তারপর গলার স্বর একটু নামিয়ে বলল, বাড়িটা অনেকদিন ধরেই ফাঁকা পড়ে আছে, তাছাড়া ওখানে তো খুব একটা কেউ থাকতো না, তাই আর কি। হয়তো এমনটা হয়, হয়তো একটু সাবধানে থাকবেন কেমন? কবিরাজ মশাই হেসে উঠল, তারপর বলল, তুমিও হাসালে তারক, কি যে বলো না। আজকের দিনে তুমি এইসব বিশ্বাস করো? তুমি নিজে তো শহরে যাও, তাছাড়া শুনেছি তুমি এক সময় লেখাপড়াও করেছো। তুমি এইসব কথা বিশ্বাস করো? তারক সামান্য হাসল, তারপর নিজের হাতের আঙুল ভাঙতে ভাঙতে বলল, কবিরাজ মশাই, আপনারা তো অনেক লেখাপড়া করেছেন, অনেক কিছুই জানেন। আমরা তো বেশি করতে পারিনি, তাই গায়ে গতরে খেটে খাচ্ছি। কিন্তু কি বলুন তো, ওই বইয়ের পাতার বাইরেও অনেক কিছু আছে, সে আপনারা মানুন আর নাই মানুন। কবিরাজ মশাই বুদ্ধিমান লোক, তাই সে আর তর্ক করল না। তারক তাকে বিদায় জানিয়ে চলে গেলেও মনের মধ্যে কেমন যেন করতে লাগলো তারকের। কবিরাজ মশাইয়ের চাকর মানে কীর্তন, লোকটাকে খুব একটা ভীতু বলে তো মনে হয়নি। বেশ সাহসী লোক, তাছাড়া লাঠি খেলতেও জানে। সে ভয় পেল কেন? না, একবার কবিরাজ মশাইয়ের কাজের লোক কীর্তনের সাথে কথা বলতেই হচ্ছে। তাছাড়া ওই জমিদার বাড়িতে তো মাঝে মাঝে সে নিজেও। ঠিক তখনই কানের কাছে একটা ভ্যান রিক্সা ভেপু বাজালো। পেছনের দিকে তাকিয়ে ভ্যান রিক্সাটাকে দেখতে পেয়ে বেশ হাসি মুখ করে তারক বলল, কিরে গোপাল, স্টেশনে যাবি? আপনি বিশ্বাস করুন আর না করুন বাবু, এই বাড়িতে কিছু একটা আছে। আপনি তো রাতের বেলা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েন, তবে তবে আমার তো আর তাড়াতাড়ি ঘুম আসতে চায় না। আমি বুঝতে পারি ওই ওই বাড়ির পিছনের দিকের পাঁচিলের কাছে একটা কান্নার শব্দ শুনতে পাই আমি। কি যে বলিস না তুই! শীতের রাত, তারপর চারপাশটা ফাঁকা। শুনতে কি শুনেছিস? অনেক সময় পেঁচা কিংবা অন্য কোনো পাখির ডাকও অমন মনে হয়। সে সবই শুনেছিস হয়তো তুই। আর ওই যে পাঁচিলের কাছে যেটা দেখতে পেয়েছিলাম, একটা ছায়া, ছায়ার মতো কিছু পাঁচিলের ওপর দিয়ে দুটো হাত দিয়ে পাঁচিলের গায়ে ঝুলেছিল বাবু। ওটা নিশ্চিত তোর চোখের ভুল হবে। অন্ধকারে ওইসব ডাক শুনে তুই মনে মনে কিছু একটা ভেবে নিয়েছিস। দেখ কীর্তন, এসব কিছুই হয় না। এতদিন তো আমি এ বাড়িতে রইলাম, কই আমি তো কিছু দেখিনি কিংবা শুনতে পাইনি। কীর্তন আর কিছু না বলে চুপ করল। ব্যাগটা নিয়ে কবিরাজ মশাই ঘরে এসে ঢুকেছিল।
তাই সেটা নিয়ে সে রান্নাঘরের দিকে চলে গেল। রান্না চাপাতে হবে। সে জানে কবিরাজ কিছুই বিশ্বাস করবে না। সে তার বাবুকে চেনে। শুধু তাই কেন, তার চোখের সামনে কোনো অদ্ভুত কিছুই এনে দাঁড় করিয়ে দিলেও সে সেটা বিশ্বাস করতে চাইবে না। তাই সেসব নিয়ে আর মাথা ঘামালো না কীর্তন। সে নিজেও তো ওই একদিন রাতেই কান্নার শব্দটা শুনেছে। তারপরে আরও 2 দিন কেটে গেছে, কিছুই হয়নি। তাহলে তারও তো মনের ভুল হতে পারে, তাই না? নিজের মতোই রান্নাঘরে রান্না করে চলেছিল সে। বাবু দোতলার ঘরে উঠে গেছে। তিনি দোতলার ঘরের একদম মাঝামাঝির দিকে থাকে, আর সে থাকে তার পাশের ঘরে। একতলার ঘরে রান্নাবান্নার ব্যবস্থা। একতলাটায় রাতের বেলায় ওরা কেউ থাকে না, সবাই দোতলায় উঠে যায়। তবে রান্না খাওয়া বাকি সমস্ত কিছুই কিন্তু একতলায় হয়। এমনকি একতলার একপাশেই পায়খানা বাথরুম পর্যন্ত রয়েছে। নিজের মতোই মন দিয়ে হাঁড়ির চাল দেখছিল কীর্তন। হঠাৎ করেই কাছে কোথাও একটা বাচ্চা ছেলে বলে উঠল, আমায় একটু ভাত খেতে দেবে গো? কীর্তন অন্যমনস্ক ছিল, তাই প্রথমটা অন্যমনস্কভাবেই বলে উঠল, এই তো চাল বসিয়েছি, এখনো ভাত ফুটছে, আগে বাবুকে দেবো তারপর। পাশ থেকে যেন সেই বাচ্চা ছেলেটা খিলখিল করে একবার হেসে মাথা নাড়ালো। তারপর পেছনের দিকে কোথাও দৌড়ে চলে গেল। কীর্তন হাড়ির ভেতর হাতটা ঢুকিয়ে ভাত টিপে টিপে দেখছিল। হঠাৎ করেই কথাটা বুঝতে পেরে সে কেমন অবাক হয়ে চমকে পিছনের দিকে তাকালো। ঘরের দরজাটা তখনও সামান্য নড়ছে। দরজাটা কেউ একটা হাত দিয়ে ঠেলে খুলেছে, যেন মনে হয় সত্যিই একটু আগে এখানে কেউ ছিল। তাড়াতাড়ি কীর্তন উঠে ঘর থেকে বেরিয়ে বাচ্চা ছেলেটা যেদিকে দৌড়ে গেছে বলে মনে হলো সেদিকে দৌড়ে গেল। কিন্তু এদিকটা বাড়ির পেছনের দিক, কেউ কোথাও নেই। চারপাশে দিনের বেলা রোদের আলো ঝকঝক করছে, আর পাঁচিলটা এখান থেকে বেশ খানিকটা দূরে। পাঁচিলের দিকে তাকিয়ে ভাঙা পাঁচিলটাকে কেমন যেন অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখল সে। সেখান থেকে ঘুরে চলে আসতে যাবে এমন সময় একটা ব্যাপার চোখে পড়ল। বাড়িটা পাকা, সেই মেঝের উপর বাচ্চা ছেলের অস্পষ্ট ধুলো মাখা পায়ের দাগ। মনে হলো সেই পায়ের দাগ বাইরে থেকে এসেছে রান্নাঘর পর্যন্ত। তারপর সেই পায়ের দাগ আবার ফিরে গেছে ওই বাইরের ধুলো মাখা জমির দিকে। কীর্তন চমকে উঠল। তাহলে কি সে ভুল শোনেনি? নিশ্চয়ই নিশ্চয়ই কেউ এসেছিল তার রান্নাঘরের কাছে। আচ্ছা কীর্তন, তুমি নাকি ওই বাড়ির পেছনের দিকে রাতের বেলা কিছু দেখেছো? কীর্তন প্রথমে কিছুই বলতে চাইছিল না। কবিরাজ মশাই তারক নামের একটা লোককে গ্রাম থেকে নিয়ে এসেছে। লোকটা নাকি কীর্তনের সঙ্গে কথা বলতে চায়। আর শুধু তাই নয়, লোকটা কীর্তনের মতোই বিশ্বাস করে এ বাড়িতে কিছু আছে। তাই কীর্তন মনে একটু সাহস পেয়েছিল। বাবুও ঘরে নেই, তাই কীর্তন বলল, হ্যাঁ বাবু, আমি আমি সত্যি দেখেছি। তাছাড়া শুধু রাতের বেলা নয়, দিনের বেলাতেও আমি রান্নাঘরে রান্না করছিলাম। ঠিক তখনই কে যেন আমার পাশে বসে ভাত চাইলো। আমি বললাম ভাত নামানো হোক তারপর দিব। তারপরে মনে পড়লো, আরে এ বাড়িতে তো কোনো বাচ্চা নাই। আসলে বাবুর বাড়িতে বাবুর নাতি রয়েছে, তার সাথে থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেছি। তারপরে দেখি একটা ধুলো মাখা পায়ের ছাপ রান্নাঘর পর্যন্ত এইছে, আবার রান্নাঘর থেকে ফিরে গেছে। তারকের মুখে কেমন যেন একটা চিন্তার ভাঁজ পড়ল। তারকের চেহারাটা একটু মোটার দিকে, শরীরে মেদ জমেছে, মুখটাও গোলগাল ভরাট, চোখের তলায় জমা কালি, লম্বা নাক, মাথার চুল কপালের দিকে সামান্য কম, পেছনের দিকে একটু বেশি। তবে মুখে গোঁফটা লম্বা হলেও দাড়ি খুব একটা বেশি নেই। তবে এই বয়সেই মাথার চুল সামান্য পাকতে শুরু করেছে। তার কালি পড়া চোখ দুটো আরো ছোট হয়ে এলো। এদিকে কীর্তন সাধাসিধে রোগাটে ছিমছাম সাধারণ মানুষ। তার মাথার উপর মস্ত একটা টাক, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে চুল রয়েছে, নাকের উপর একটা আঁচিল,
গোটা গাল সুন্দর করে কামানো। কীর্তন সবসময় লুঙ্গি পরে, আর তার সাথে উপরে হাফ হাতা গেঞ্জি। তারক চুপ করে আছে দেখে কীর্তন আবার বলল, একটা বাচ্চা ছেলে বাবু, নিশ্চয়ই একটা বাচ্চা ছেলে। আমি ওই পেছনের পাঁচিলের কাছ থেকে তাকে পাঁচিলের ওপর দুটো হাত রেখে ঝুলে থাকতে দিয়েছি। এবার কীর্তনের কথা শুনে তারক কেমন যেন চমকে উঠল। কোনো রকমে বলল, একটা বাচ্চা ছেলে ওই পাঁচিলের কাছে হাত রেখে ঝুলছিল? কিন্তু কিন্তু কীর্তন, তুমি 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 সত্যি দেখেছো তো? কীর্তনের মুখটা এবার কেমন যেন হয়ে এলো। সে একটু আমতা আমতা করে বলল, বাবু তো বলে আমি নাকি ভুল দেখছি, কিন্তু কিন্তু আমি সত্যি বলছি বাবু, আমি ভুল দেখি নাই। আমি হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখছি, তার মুখটাও আমি দেখছি, আর চোখ দুটো একেবারে একেবারে ধপধপে সাদা। তারকের বুকের ভেতর যেন রক্ত ছলকে উঠল। তাহলে কি সে যা দেখেছে সেটাই দেখেছে ওই ওই কীর্তন? কিন্তু এসব কি করে হবে? এত বছর ধরে তারা এখানে রয়েছে, অথচ ওই জমিদার বাড়ির পাশ দিয়ে অন্ধকারে রাতের বেলা যাওয়ার সময়ের বেশি তো কিছুই হয়নি। তাহলে হঠাৎ করে এখন এমনটা হচ্ছে কেন? আর সেদিন রাতের বেলা সে নিজেও তো ওই কান্না শুনেছে। কীর্তন বুঝতে পারছিল তারক যেন কিছু একটা ভেবে চলেছে, তাই আবার বলল, কিন্তু বাবু সিনেটা যখন আমার কাছে খেতে চাইলো, তখন তার গলাটা কিন্তু অবিকল মানুষের মতোই লাগছিল। যেন মনে হলো তার সত্যি খুব খিদে পেয়েছে। তাই তুমি বেশি ভেবো না, বুঝলে? আর রাতের বেলা একটু সাবধানে থেকো। কবিরাজ মশাই তো কিছুতেই বিশ্বাস করেন না, কিন্তু তুমি তো বিশ্বাস করো। রাতের বেলা আর বাড়ির বাইরে এসো না, কেমন? এই বাড়িটা কিন্তু ভালো নয়। আমি কবিরাজ মশাইকে বারবার বারণ করেছিলাম, সে আমার কোনো কথাই শোনেনি। এই গ্রামের মানুষ বাড়িটার কাছে কিন্তু অন্ধকারে আসতে চায় না। কেন বাবু, এখানে কি কিছু হয়েছিল? আর এই বাচ্চা ছেলেটা এইখানে এখনো আছে কেন? তারক আর কিছু বলল না, উঠে পড়ল। ঠিক তখনই কবিরাজ মশাই ঘরে এসে ঢুকে সামান্য হেসে বললেন, কি ব্যাপার তারক, শুনলে তো কীর্তনের কথা? তো ভীতু ছেলেটা। এ বাড়িতে আসার পর থেকেই প্রতিদিন নাকি সে ভয় পায়। কই, আমি কিন্তু এসব ভয় পাই না। আমিও তো এ বাড়িতেই থাকি, আর রাতের বেলায় তো আমি বাড়ি থেকে অন্য কোথাও চলে যাই না। তাহলে আপনি বিশ্বাস করেন না বলেই আপনি হয়তো কিছুই বুঝতে পারেন না। আসলে করলে আপনিও বুঝতে পারতেন। তবে 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 সেসব নিয়ে আমি তর্ক করতে চাই না। আপনাকে শুধু একটা কথাই বলবো, রাতের বেলা বাইরে বেরোবেন না। ওসব নাই মানুন, তবে বাইরে সাপ খোপও তো থাকতে পারে। চারিপাশে জঙ্গল আছে। আর আর গোটা বাড়িটাও এতদিন ধরে ফাঁকা। কবিরাজ মশাই আর তারকের কথায় আপত্তি করলেন না, মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর সে বেরিয়ে যেতেই কীর্তনের উদ্দেশ্যে বলল, কীর্তন, দুপুরে খাওয়া হয়ে গেলে আমায় ডাকিস, বুঝলি? আমি ঘরে গেলাম। সেদিন রাতেই প্রবল বৃষ্টি হলো। এমন বৃষ্টি এখানে আসার পরে এই প্রথম হচ্ছে। জানালার কাছে দাঁড়িয়ে অন্ধকারে বৃষ্টি দেখে চলেছিল কবিরাজ যতীন। রাতের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কীর্তন নিজের ঘরে শুতে চলে গেছে। যাওয়ার আগে একটু আমতা আমতা করে বলে গেছে, আহ, বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে বাবু, আপনার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমায় ডাকবেন। একা একা বাইরে বেরিয়ে পড়বেন নি। একেই অন্ধকার আর তার উপর বৃষ্টি, কোথায় কি থাকে, বাড়িটাও তো খুব একটা ভালো নয়। কবিরাজ কীর্তনের কথার উত্তরে কিছু বলেননি। সবসময় কথা বলতে ভালো লাগে না, মাঝে মাঝে চুপ করে কথা শুনতে কিংবা শুধু চুপ করে দাঁড়িয়ে থাকতে তার ভালো লাগে। বাড়িতে ফিরে গেলে আবার সেই ছেলে বউ নাকি এই সমস্ত কিছু নিয়ে সারা দিন চিৎকার চেঁচামেচি। তাই তো কীর্তনকে নিয়ে বাধ্য হয়ে এই নিরিবিলি বাড়িটায় এসে পড়েছে। এখানে বসে বেশ কিছুদিন পড়াশোনা করা যাবে। বিভিন্ন প্রকার গাছগাছরা, জড়িবুটি আর ভেষজ ওষুধপত্রের কথা তিনি পড়ে চলেছেন এখন। একটা একটা ওষুধ নতুনভাবে তৈরি করার চেষ্টাও চালাচ্ছেন। সেটা যদি তৈরি করতে পারেন তাহলে অনেক রোগের সুবিধা হবে।
কবিরাজ হিসেবে তার নামটা খুব একটা কম নয়, তবে আরও একটা কারণে তার নাম রয়েছে। সেটা হলো তিনি অতি স্বল্প মূল্যে চিকিৎসা করে থাকেন। যাদের পয়সা দেওয়ার সামর্থ্য নেই তাদের কাছ থেকে তিনি টাকা নেন না। এমন অনেকবার হয়েছে যে তিনি বিনামূল্যে ওষুধ দিয়ে কোনো এক রোগীকে সারিয়ে তুলেছেন। তাই এই গ্রাম, পাশের গ্রাম, এমনকি মফস্বল শহর পর্যন্ত যতীন কবিরাজের কথা অনেকেই জানে। তবে এখন আর এইসব ওষুধপত্র চলে না। এখন শহরের নতুন নতুন ঔষধপত্র রয়েছে, বড়ির মতো দেখতে, সেসব খেলে নাকি দ্রুত রোগ কমে যায়। কিন্তু ওই সমস্ত ওষুধ যে একটা রোগ কমাতে গিয়ে অন্য একটা রোগ বাড়িয়ে তোলে, সে কথা তিনি সকলকে বুঝিয়ে উঠতে পারেননি এখন। জানালার কাছে দাঁড়িয়ে এসবই ভেবে চলেছিলেন তিনি। ঘরের মধ্যে হ্যারিকেনের আলোটা মাঝে মাঝে কেঁপে চলেছে। তার সামনে খোলা একটা মোটা বই, আয়ুর্বেদ চিকিৎসার একটা দুষ্প্রাপ্য বই। বইটা তার হাতে এসেছে, কিন্তু ভালোভাবে তিনি ওটা পড়ে উঠতে পারেননি। এখনও অর্ধেকের বেশি বাকি রয়ে গেছে। এই কারণে এই বাড়িতে তিনি এসেছেন। আসলে এই বাড়িটা তার চেনা একজনের, তবে এই জমিদার বাড়ির বর্তমান মালিকরা এখন আর কেউ এখানে থাকে না, সবাই থাকে শহরে। বাড়িটা ভূতের মতো ফাঁকা পড়ে আছে জানতে পেরে তিনি তাদের সাথে কথা বলে এখানে আসেন। সেই জমিদারের বংশধরদের একজনকে তিনি বেশ একটা জটিল রোগ থেকে বাঁচিয়েছিলেন, তাই তারাও আর আপত্তি করেননি। বৃষ্টির ছাট মাঝে মাঝে জানালা দিয়ে ভেতরে ঢুকে এসেছে, তাই নানা কথা ভাবতে ভাবতে জানালা থেকে সরে আসতে যাবেন, ঠিক তখনই হঠাৎ করে বাইরের দিকে তাকিয়ে আধো অন্ধকারের মধ্যে একটা দৃশ্য দেখতে পেলেন। বাড়ির পেছনের দিকে জানালাটা দিয়ে বাড়ির পেছনের ভাঙা চোরা পাঁচিলটা পর্যন্ত দেখা যায়। সেই পাঁচিলটার ঠিক উপরে কে যেন একটা বসে রয়েছে। অন্ধকারে ব্যাপারটা দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু এই শীতকালে বৃষ্টির সাথে সাথে মাঝে মাঝে বিদ্যুতের আলো চমকে উঠছে। আর সেই বিদ্যুতের চমকে ওঠা আলোতে একবার তিনি দেখতে পেলেন পাঁচিলের উপর বসে থাকা একটা বাচ্চা ছেলে যেন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। কবিরাজ মশাই অবাক হয়ে গেলেন। এত দূর থেকে তো ব্যাপারটা দেখার কথা নয়। বাড়িটা থেকে পাঁচিলটা কম করে 100 হাত কিংবা তার চেয়েও বেশি দূরে। পাঁচিল থেকে এত দূরে পাঁচিলের উপর বসে থাকা একটা বাচ্চা ছেলে যদি তার দিকে তাকিয়ে থাকে, তাহলে সেটা তিনি দেখবেন কি করে? পরবর্তী দ্বিতীয়বার যখন বিদ্যুৎ চমকালো, তখন তিনি দেখতে পেলেন বাচ্চা ছেলেটার পাঁচিলের উপরে আর দাঁড়িয়ে নেই। সে পাঁচিল থেকে নেমে খানিকটা এগিয়ে এসেছে তারই জানালার দিকে। এইবার কবিরাজ মশাই কেমন যেন দ্বন্দ্বে পড়ে গেলেন। আজ পর্যন্ত তিনি এই সমস্ত কিছুই বিশ্বাস করেননি। তার কাছে মনে হয় এই ভূত প্রেত মানুষের কল্পনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু এমন ঝড় বৃষ্টির মধ্যে ওই বাচ্চা ছেলেটা পাঁচিলের উপর উঠল কি করে? অত উঁচু পাঁচিল কোনো সাধারণ মানুষের পক্ষে উঠে উল্টো দিকে যাওয়াটাই তো কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু তাকে অবাক করে দিয়ে ঘটনাটা যেন আস্তে আস্তে আরো ভয়ঙ্কর হতে লাগলো। যতবার বিদ্যুৎ চমকাতে লাগলো, ততবারই কবিরাজ দেখতে পেল ছেলেটা আরো খানিকটা হেঁটে এসেছে তার সামনে। মানে অন্ধকার হয়ে যাওয়ার পরেও সে হাঁটতে হাঁটতে জানালাটার দিকে এগিয়ে আসছে। এবার তার সাদা দুটো চোখ দেখতে পেয়েছেন কবিরাজ মশাই। তার সাথে একটা কান্নার শব্দও শুনতে পাচ্ছেন। কান্নার শব্দটা যে বাচ্চা ছেলেটার দিক থেকেই আসছে সেটাও বোঝা যাচ্ছে। তাহলে কীর্তন আর ওই তারক মিথ্যে কথা বলেনি। এই বাড়িতে নিশ্চয়ই কিছু একটা আছে। আর কীর্তন তো তাকে এই বাচ্চাটার কথাই বলেছিল, তিনিই বিশ্বাস করেননি। ব্যাপারটা শেষ পর্যন্ত কি ঘটে সেটা দেখার জন্য তিনি জানলা থেকে দুহাত সরে এসে দাঁড়িয়ে রইলেন। বাচ্চা ছেলেটাকে কিন্তু আর দেখা গেল না। কবিরাজের কাছে একটা বড় টর্চ ছিল। সেই টর্চ নিয়ে তিনি জানলার কাছে এসে দাঁড়ালেন। এখন যেন হু হু করে হাওয়ার সাথে জলো বাতাস ঘরে এসে ঢুকছে। টর্চ জ্বালিয়ে
আলোটা তিনি বাইরের দিকে ফেললেন। না, কোথাও কেউ নেই। একটু আগে তিনি যে ছেলেটাকে পেছনের জমি পেরিয়ে হেঁটে আসতে দেখেছেন, সেই ছেলেটা কোথাও নেই। শেষবার তাকে জানালা থেকে মাত্র কয়েক হাত দূরে তিনি দেখতে পেয়েছিলেন। কিন্তু ছেলেটা গেল কোথায়? টর্চটা নিয়ে আরেকটু সামনে এগিয়ে গিয়ে বাইরের দিকে আলো ফেললেন। পাঁচিলের ওপরে, বাড়ির পেছনে কোথাও কেউ নেই। আশ্চর্য ব্যাপার, তাহলে এতবার তার মনের ভুল হলো, কিন্তু সেটাই বা হয় কি করে? একবার হতে পারে, কিন্তু এতবার? কথাটা ভাবতে ভাবতে তিনি টর্চ নিভিয়ে জানালার কাছে জানালার গড়া ধরে দাঁড়িয়ে রইলেন। আর ঠিক তখনই তার মনে হলো একটা ঠান্ডা হাত যেন তার পায়ের পাতার উপর রাখছে কেউ। চকিতে পেছনের দিকে সরে এলেন তিনি। চমকে ওঠার আকস্মিকতায় টর্চের আলোটা জ্বলে উঠল। সেটা গিয়ে পড়ল জানালার গড়াদের একদম নিচের দিকে। আর সেখানে যেটা দেখতে পেলেন তিনি, তাতে তার হাত থেকে টর্চটা ছিটকে পড়ে গেল। একটা বাচ্চা ছেলের মুখ। তার মাথার চুলগুলো যেন ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তার সাদা দুটো ঘোলাটে চোখ একভাবে তাকিয়ে রয়েছে ঘরের ভেতরে থাকা কবিরাজের দিকেই। তবে তার মুখের সাদা দাঁতগুলো যেন বড় অদ্ভুত, বড় ভয়ঙ্কর। এখন কোনো শব্দ তার দিক থেকে ভেসে আসছে না, অথচ একটা গুমড়ে ওঠা কান্নার শব্দ যেন তিনি নিজের কানে শুনতে পাচ্ছেন। জানলার গড়াদের ছোট্ট ফাঁকের মধ্যে ছেলেটা অবলীলায় তার মাথাটা ঢুকিয়ে দিল। তার গোটা শরীরটা রইল বাইরে, কিন্তু মাথাটা রইল গড়াদের এপারে। কিন্তু দোতলার এই ঘরের কাছে সে উঠে আসবে কি করে? আর এত তাড়াতাড়ি বা সে এলো কি করে? হঠাৎ করেই একটা কথা মনে পড়ে গেল তার। এই জানালার গড়াদের নিচে দাঁড়ানোর মতো কোনো কিছুই নেই। পেছনের দিকের জানালায় কোনো কিছুই রাখা হয়নি। বাড়ির পেছনের দিকে এমনকি একটা জলের পাইপ পর্যন্ত নেই, যেটা বেয়ে সে উপরে উঠে আসতে পারবে। তাহলে ছেলেটা উঠল কি করে? ছেলেটা কিন্তু ততক্ষণে আরও একটা কাণ্ড করেছে। ওই জানালার ছোট্ট গড়াদের ফাঁক দিয়ে তার গোটা শরীরটা আস্তে আস্তে ঘরের ভেতরে ঢোকাতে শুরু করেছে। বাইরে বৃষ্টির তীব্রতা বেড়ে যাচ্ছে। আগের চেয়েও বেশি ঠান্ডা হাওয়া ঘরের ভেতর ছুটে এসে কবিরাজের মুখের উপর ঝাপটা মারছে। মেঝের উপর পড়ে গিয়ে টর্চটা ছিটকে গিয়েছিল দূরে। আর সেটা গড়াতে গড়াতে এখন ঘরের মধ্যে আলোটা একবার এপাশ একবার ওপাশে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু ওই ছেলেটা তো ততক্ষণে ঘরের ভেতর ঢুকে উঠে দাঁড়িয়েছে। উচ্চতায় খুব একটা বেশি হবে না, দেখে মনে হয় বয়স 12 কি 13। কিন্তু সে যে মানুষ নয়, সেটা বুঝতে আর অসুবিধা হলো না। কবিরাজ কোনো রকমে চিৎকার করতে যেতেই বুঝতে পারল তার গলা থেকে শব্দ বেরোচ্ছে না। মনের কথা শুনে যদি কীর্তনকে এই ঘরেই শুতে দিত, তাহলে বোধহয় ভালোই হতো। আর গ্রামের দু একজনের কথা শোনার পরেও সে বাড়ি থেকে চলে যেতে চায়নি। তারক তাকে বারণ করেছে, মুদিখানা দোকানের লোকটা তাকে বারণ করেছে, এমনকি জমিদারের যে পূর্বপুরুষের কাছ থেকে সে বাড়িটা কিনেছে, সেও একবার বলেছিল, আপনি আমাদের কাছে অনেক শ্রদ্ধার মানুষ। আপনার জন্য আমার ছেলেটা এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। কিন্তু কবিরাজ মশাই, আমার মনে হয় ওই বাড়িতে আপনার পক্ষে থাকাটা ভালো হবে না। আমরা গোটা পরিবার নিয়েই ওখানে থাকতে পারিনি, বাধ্য হয়ে চলে এসেছি। সব তোমাদের মনের ভুল। মনের ভুল ছাড়া ভূত প্রেত কোথাও আসতে পারে না। আর যদি ভূত প্রেতের এতই ক্ষমতা হয়, তাহলে তারা অন্ধকারে আসে কেন? আলোতে আসতে পারে না কেন বলো তো? অন্ধকারে ছায়া দেখে আমরা ভুল করি। আপনার সঙ্গে তর্ক করার ইচ্ছা কিংবা সাহস আমাদের নেই। আপনি যখন যেতে চাইছেন তাহলে যান। গ্রামে তারক মণ্ডল বলে একজন আছেন, তার কাছেই ওই বাড়ির চাবি রয়েছে। আসলে ঘরে আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই যা চুরি করা যায়। তাছাড়া আমরা ওখানে আর যাবো না বলেই ঠিক করেছি। তার কাছেই চাবি আছে, তার কাছ থেকে আপনি সেটা নিয়ে ওখানে থাকতে পারেন। তোমরা ওইখানে আর যাবে না? আচ্ছা, যদি আমি ওই বাড়িটা পুরোপুরি নিয়ে নিই, মানে আমি নিজের জন্য নয়, আসলে বুঝতেই পারছো আমার বেশ কিছু রোগী রয়েছে। আমি চাই ওখানে এমন একটা হাসপাতাল তৈরি হবে
যেখানে আয়ুর্বেদ চিকিৎসা হবে। তার জন্য অনেক কিছুই প্রয়োজন, তবে তার আগে আমি মাসখানেক গিয়ে ওখানে থাকি, তারপর দেখা যাবে। লোকটা আপত্তি করেনি। এবাড়ির প্রজন্ম বংশধর হয়ে এ বাড়িতে তো আর সে ফিরবে না। তাই যদি সে বাড়িটা কোনো ভালো মানুষের কাজে লাগে তাই হোক। তাই সে কবিরাজ মশাইকে বাড়িতে থাকতে দিয়েছিল, কিন্তু তবুও শেষবারের মতো বলে দিয়েছিল, আপনি বিশ্বাস করেন না, তবুও আপনাকে বলি, ওই বাড়িতে একটা বাচ্চা ছেলেকে মাঝে মাঝেই অনেকে দেখতে পায়। এমনকি আমার বউও দুই একবার দেখতে পেয়েছি। আমার ছেলে মেয়েরা তো মাঝে মাঝেই ওকে দেখতে পেত, কিন্তু বুঝতেই পারছেন বাচ্চারা ওসব বোঝে না, তাই তারা ওকে ভয়ও পেত না। কিন্তু দু একবার যখন আমার বউ ওকে দেখতে পেল, তখন আর ওখানে থাকার সাহস পেলাম না। কবিরাজের মনে তখন একটাই কথা নাড়া দিচ্ছিল, তখন তিনি কেন এই সমস্ত কথা বিশ্বাস করেননি। তাহলে তো আজ আর চোখের সামনে ওই ওই নরকের কোন প্রাচীর গহ্বর থেকে উঠে আসা বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারতো না। এতক্ষণ পর যেন তিনি কথা বলার শক্তি ফিরে পেলেন। বাচ্চা ছেলেটা কিন্তু তার সামনে এগিয়ে আসছে না, বরং ঘরের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে মেঝেতে পড়ে থাকা টর্চটা হাতে তুলে নিয়ে দেখছে। কবিরাজ মশাই লক্ষ্য করলেন টর্চটা এতক্ষণ ধরে আলো জ্বলছিল। যেই ছেলেটা সেটা হাতে নিয়ে ধরল, অমনি অমনি যেন সেটা বন্ধ হয়ে গেল। কে 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 তুই? কে তুই? আর এখানে এসেছিস কেন? ছেলেটা এবার সোজা তাকালো কবিরাজের দিকে, মুখে কিছুই বলল না। একটা একটা অদ্ভুত স্বরে কেঁদে উঠল। একবার হাত থেকে টর্চটা ছুঁড়ে দিল ঘরের একপাশে। তারপরে হঠাৎ করে হামাগুড়ি দেওয়ার মতো করে এগিয়ে আসতে থাকলো কবিরাজের দিকে। আর স্থির হয়ে থাকতে পারল না কবিরাজ মশাই। তিনি একটা প্রবল চিৎকার করে চোখ বুজলেন। কীর্তন, কীর্তন, কোথায় আছিস তুই? আমায় বাঁচা! কীর্তন পাশের ঘরে জেগেই ছিল। এই কদিনে যা হয়ে চলেছে তাতে তার ঘুম আসছিল না। কবিরাজ মশাইয়ের চিৎকার শুনে ঘরের দরজায় ধাক্কা দিয়ে সে ভেজানো দরজাটা খুলে ফেলে। আসলে কবিরাজ মশাই কখনোই দরজা বন্ধ করে ঘুমান না, দরজা ভেজিয়ে রাখাই তার অভ্যাস। নেহাত সেটাই করেছিলেন, না হলে মেঝে থেকে উঠে দরজা খোলার মতো শক্তি তার ছিল না। কীর্তন ঘরের মধ্যে ঢুকে এসে অন্ধকারে প্রথমে কিছুই বুঝতে পারল না। তারপর হ্যারিকেনের আলোটা জ্বালিয়ে দিয়ে কবিরাজ মশাইয়ের এমন ভয়ার্ত মুখ দেখে কেমন যেন চমকে উঠল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আপনি দেখছেন তাই না? আপনি দেখছেন এই বাচ্চা ছেলেটাকে বাবু, তাই না? কবিরাজ মশাই কীর্তনের কথার উত্তরে কিছুই বলতে পারলেন না। কোনো রকমে ভয় পাওয়া মাথাটা নাড়িয়ে কীর্তনের কথায় সম্মতি জানালেন। কীর্তন তাড়াতাড়ি ঘরের জানালাটা বন্ধ করে দেওয়ার জন্য এগিয়ে গেল। ঠিক তখনই দেখতে পেল জানালার নিচেই অন্ধকারে যেন কেউ একজন দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে দেখছে। আমি তো আগেই বলেছিলাম কবিরাজ মশাই, আপনি আমার কথা শুনলেন না। তা নেহাত যখন কোনো বিপদ হয়নি, তাহলে আর কোনো চিন্তা নেই। কিন্তু তারক, ওই ছেলেটি আসলে কে? সে আমার ঘরে ঢুকলেও আমার কোনো ক্ষতি কিন্তু করেনি। সে আমায় ভয় দেখাতে চায়নি। আমি নিজেই তাকে দেখে ভয় পেয়েছিলাম। এখন বুঝতে পারছি আসলে আর ওই মূর্তি দেখেই আমি ভয় পেয়েছিলাম। সে আমায় সে আমায় কিছু একটা বলতে চাইছিল। কবিরাজ মশাইয়ের কথা শুনে তারক অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় সেই রাতের কথা। সেই রাতে যখন সে ওই জমিদার বাড়ির পাঁচিলের পাশের রাস্তা ধরে হেঁটে আসছিল, তখন একটা কান্নার শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখেছিল জমিদার বাড়ির দিকে। আর ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেয়েছিল। আধো অন্ধকারে হাতের টর্চের আলোটা পাঁচিলের দিকে ফেলতেই দেখতে পেয়েছিল পাঁচিলে দুটো হাত রেখে ঝুলে রয়েছে একটা বাচ্চা ছেলে। তার মুখের সাদা সাদা লম্বা দাঁত ছাড়াও ভয়ঙ্কর যেটা রয়েছে সেটা হলো তার দুটো সাদা রঙের চোখ। সেই দুটো চোখে কোনো মনি নেই। কথাটা আরেকবার মনে পড়তে দিনের বেলাতেও তারও কেমন যেন চমকে উঠল। সে বলল,
এই কথাটা তো আমরাও একবারও ভেবে দেখিনি। সত্যি তো, ছেলেটা তো কারোর কোনো ক্ষতি করেনি। কীর্তনকে দেখা দিয়েছে, আপনাকেও দেখা দিয়েছে, এমনকি এমনকি এই গাঁয়ের দু একজনকেও দেখা দিয়েছে, কিন্তু কারোর কোনো ক্ষতি সে করেনি। আমার মনে হয় কোনো কারণে ওই বাচ্চা ছেলেটার আত্মা এই বাড়ির কোথাও আটকে রয়েছে। সে সেখান থেকে মুক্ত হতে পারছে না, আর এই কারণেই। কবিরাজ মশাই অনেকক্ষণ ধরে অনেক কিছু ভাবলেন। তারপর কীর্তনের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা কীর্তন, তুই তো ওই ছেলেটাকে দেখেছিলি। তুই ওকে কোথায় দেখেছিলি? ওই ওই পাঁচিলের ওপরে? ওকে ওই পাঁচিলের ওপরেই প্রথমে ঝুলে থাকতে দেখছিলাম। ও পাঁচিলের ওপরে বসেছিল, আর আপনিও তো তাকে সেইখানেই দেখছেন, তাই না? বেশ কিছুক্ষণ চিন্তার পর তারক বলল, ওটা ভাঙা পাঁচিল, ওই পাঁচিলেই কিছু একটা আছে কবিরাজ মশাই। এই ভাঙা পাঁচিলে কিছু একটা আছে। আমাদের আমাদের ওই পাঁচিলটা একবার ভালো করে দেখা দরকার। তিনজন মিলে সিদ্ধান্ত নিল সেদিন রাতে তারা ওই ঘরেই থাকবে, যে ঘরে কবিরাজ মশাই ওই বাচ্চা ছেলেটাকে দেখেছে। সেই মতোই ব্যবস্থা হলো। সেদিন রাতেও আগের মতোই বৃষ্টি হয়ে চলেছে। শীতকালে এমন বৃষ্টি দেখা যায় না, তবে কোনো এক অদ্ভুত কারণে যেন গোটা আকাশ ভেঙে পড়তে শুরু করেছে এই বাড়িটার আশেপাশে। অনেক রাত্রে খোলা জানালার কাছে দাঁড়িয়ে রইল তারক মণ্ডল। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পরে হঠাৎ করে তার মনে হলো চারপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে আসতে শুরু করেছে। ঠিক তখনই তার চোখ চলে গেল পেছনের দিকে অন্ধকারে কালো পাঁচিলটার উপর। না, এত দূর থেকে অন্ধকারে কিছুই দেখা সম্ভব নয়। পেছন দিকে হাত বাড়িয়ে কীর্তনের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে টর্চের আলো ফেলল পাঁচিলের আশেপাশে। না, কেউ কোথাও নেই। বেশ কিছুক্ষণ পর সে পিছন ফিরে ঘরের মধ্যে চলে আসতে যাবে, এমন সময় পেছন থেকে কীর্তন আর কবিরাজ মশাই ভয়ার্ত গলায় চিৎকার করে উঠল, তারক, তারক তোমার পেছনে! ওদের ভয়ার্ত গলায় চিৎকার শুনে তারক নিজেও কেমন যেন চমকে গিয়েছিল। কোনো রকমে পেছনের দিকে তাকিয়ে জানালার কাছে দেখতে পেল সেই বাচ্চা ছেলেটাকে। জানালার ওপাশে দুটো গরাদ অদ্ভুতভাবে চেপে ধরে যেন ঝুলে রয়েছে কেউ। ভয়ে আতঙ্কে তারক ছিটকে সরে এলো পেছনের দিকে। যদিও ওই বাচ্চাটার জন্যই ওরা অপেক্ষা করছিল, তবুও তার এমন রূপ আর এভাবে হঠাৎ আগমনে ওরা কেমন যেন ভয় পেয়ে গেল। প্রথমে কেউই কথা বলতে পারল না। বাচ্চাটা একভাবে দুটো গরাদ হাত দিয়ে চেপে ধরে শূন্যে ঝুলে যেন ওদের দিকে তাকিয়ে রইল। একটা গুমড়ে ওঠা কান্নার শব্দে গোটা ঘরটা যেন ভরে উঠতে লাগলো। বাইরে থেকে ঝড় বৃষ্টির শব্দ ভেসে আসছে, আর তার সাথে মিলে কান্নার শব্দটা যেন হাহাকারের মতো ঘরের দেয়ালে ছিটকে ছিটকে পড়ছে। তুই কে? আর আর কি চাস তুই? কোনো কথা শোনা গেল না, শুধু কান্নার শব্দটা হঠাৎ করে বন্ধ হয়ে এলো। পাশে বসে থাকা তারক যেন থরথর করে কাঁপতে লাগলো। তারপর হঠাৎ করে কাঁপা কাঁপা গলায় সে বলল, ও কিছু বলতে পারবে না কবিরাজ মশাই? কেন বলতে পারবে না? কেন বলতে পারবে না? আর আর কীর্তন তো তাকে কথা বলতে শুনেছে। হ্যাঁ, আমি সেদিন দিনের বেলায় ওকে কথা বলতে শুনছি। ও আমার কাছে ভাত খেতে চেয়েছিল। না, কীর্তন কিছুই শোনেনি। কীর্তন ব্যাপারটা ভেবে নিয়েছিল। আসলে ও পাশে এসে বসে বোধহয় নিজের মনে কথা বোঝাতে চেয়েছিল। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ওকে। এই জমিদার বাড়িতেই ও মরেছিল অনেক বছর আগে। সেই বাচ্চা ছেলেটা তখনও তার দুটো সাদা ভয়ঙ্কর চোখে তাকিয়ে রইল তারকের দিকে। তারক কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, অনেক অনেক বছর আগে সেদিন সেদিন এ বাড়িতে একটা উৎসব ছিল। কি উৎসব তা জানি না। সেদিন একটা বাইরের বাচ্চা ভিখারি ছেলে এ বাড়িতে ঢুকে পড়েছিল। খিদের জ্বালা সহ্য করতে না পেরে বোধহয় ওই বাড়ির পেছনের দিকে ওই পাঁচিলটার কাছে রান্নার জায়গায় গিয়ে ভাতের গামলা থেকে এক মুঠো ভাত তুলে মুখে দিয়েছিল। আর
একটা রাঁধুনি সহ্য করতে পারেনি। হাতের খুন্তিটা দিয়ে মেরেছিল ওর মাথার কাছে। কিন্তু ব্যাপারটা যে এমন হবে সে নিজেও বুঝতে পারেনি। সঙ্গে সঙ্গে সেখানে পড়েই মারা গিয়েছিল সে। তবে ব্যাপারটা যাতে বাইরে না বেরিয়ে আসে তাই জমিদার মশাই নিজের ক্ষমতা কাজে লাগিয়েছিল। একটা বিকিরি ছেলের জন্য কে আর চিন্তা করবে, তাই ওর শরীরটা এবারের কোথাও পুঁতে দেওয়া হয়েছিল। এতটাই শুনেছিলাম আমি বাবার কাছে। এটা অনেক বছর আগের কথা, কিন্তু এত বছর পরেও সে আবার ফিরে এলো কেন সেটাই তো বুঝতে পারছি না। কবিরাজ মশাই এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই ছেলেটার চোখের দিকে। এখন যেন আর তার ভয় লাগছে না, এখন যেন ছেলেটার জন্য কেমন একটু করুণা হচ্ছে। কীর্তন পর্যন্ত ভয় ভুলে কেমন অবাক চোখে তাকিয়ে রইল ছেলেটার দিকে। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আয় রে, সামান্য সামান্য এক মুঠো ভাতের জন্য ছেলেটা মরছে। তা বলি, আমার পাশে বসে এসে এমন কাতর গলায় ভাত খেতে চাইলো কেন? কিন্তু কিন্তু তোকে ভাত দেওয়ার ক্ষমতা যে আমার নেই রে বাপ, আমাদের আর নেই। বেশ বেশ বেশ, তুই যখন মুক্তি চাস তাহলে তাহলে আমাদের বল কোথায় তোর শরীরটাকে লুকিয়ে রাখা আছে, তারপর আমরা তোকে মুক্তি দেব। এই কথার সাথে সাথে একটা বিদ্যুৎ চমকালো বাইরে। তারপর সেই মুখটা জানালার কাছ থেকে অদৃশ্য হয়ে গেল। একটু পরে ওরা তিনজন জানালার কাছে গিয়ে দাঁড়ালো। প্রথমে দেখতে পেল ছেলেটা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে পেছনের দিকে। কবিরাজের কথায় ওদের দুজনের সম্বিত ফিরল। এখানে দাঁড়িয়ে থাকলে হবে না কীর্তন, একটা কোদাল নিয়ে আয় তাড়াতাড়ি, আর আমার সঙ্গে আয়। কোদাল নিয়ে ওরা তিনজন যখন বাড়ির পেছনে গিয়ে পৌঁছালো তখন সেই বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে রয়েছে পাঁচিলের কাছে একটা নির্দিষ্ট জায়গায়। কীর্তন তাকে প্রথম দিন যেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিল ঠিক সেখানেই। তারপরেই যেন হাওয়ায় মিলিয়ে গেল সে। একটা কান্নার শব্দ আর গোঙানি ভেসে আসতে লাগলো, কিন্তু সেই কান্নার শব্দটা যেন আরো তীব্র। এই কান্নার শব্দ ওদের কানে এসে বাজছে। কীর্তন আর অপেক্ষা করল না। কবিরাজের নির্দেশে সেইখানটায় খুঁড়তে লাগলো। খুঁড়তে খুঁড়তে এক মানুষ সমান গর্ত হয়ে যাওয়ার পরেও কিছুই পাওয়া গেল না। কবিরাজ মশাই দেখতে পেলেন তাদের থেকে বেশ খানিকটা দূরে একটা ছায়ামূর্তি অন্ধকারে দাঁড়িয়ে যেন ওদের দেখে চলেছে। তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আজ এত বছর ধরে বাচ্চা ছেলেটা এখানেই রয়ে গেছে। নিজের মুক্তির কথা যাকেই বলতে এসেছে সেই হয়তো ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গেছে। না, কাজটা তাকে করতেই হবে। তিনি গলা তুলে বললেন, তাড়াতাড়ি খুঁজে বার করতেই হবে ওর শরীরটাকে, ওই ছেলেটাকে আমাদের মুক্তিই দিতে হবে। একটু পরেই কীর্তনের মনে হলো একটা অদ্ভুত গন্ধ বেরিয়ে এলো মাটি থেকে। অন্ধকারের মধ্যে এই তিনজন মিলে ওই গর্ত থেকে খুঁড়ে বার করলো একটা বাচ্চা ছেলের মৃতদেহ। তবে সেটা আর চেনা যায় না, কয়েকটা হাড়ের টুকরো বলেই মনে হয়। তবে মাথাটা এখনো আস্ত রয়ে গেছে। পরদিন সকালে ওই হাড়গোড়টাই তারা বাড়ির একপাশে আগুন দিয়ে পুড়িয়ে দিল। তারপর একজন গ্রামের পুরোহিত ডেকে গোটা বাড়িটা শান্তি সস্তায়ন করে নিল। পুরোহিতকে দিয়ে সেই অজানা ছেলেটির উদ্দেশ্যে তার মুক্তির জন্য পুজো করালো ওরা সবাই মিলে। তবে বাড়িতে ফিরে সেদিন দুপুরে রান্নাঘরে কীর্তনকে কবিরাজ বলল, কীর্তন, আজ রান্না শেষে আমায় ভাত দেওয়ার আগে প্রথমে একটা কলা পাতায় করে রান্না করা সবকিছু খানিকটা করে দিয়ে আসবি পাঁচিলের ওইখানটায়, মনে থাকবে? কীর্তন মাথা নাড়ল। হঠাৎ করেই অকারণে তার চোখটা কেমন যেন ভিজে এসেছে। কবিরাজ মশাই হাঁটতে হাঁটতে উঠে গেলেন তার দোতলার ঘরের কাছে। ঘরের দরজা খুলতেই মনে হলো কে যেন একটা দরজার ওপাশে এতক্ষণ দাঁড়িয়েছিল, এইমাত্র সরে গেল এক পাশে। আর বাতাসে যেন তিনি শুনতে পেলেন একটা বাচ্চা ছেলে বলছে, আমার বড্ড খিদে পেয়েছিল, তাই ভাত নিয়েছিলাম।
ওরা ওরা আমায় যতীন কবিরাজের হঠাৎ করেই তার নাতির কথা মনে পড়ে গেল। তার দু চোখের কোণে দেখা দিল জল। তিনি কোনো রকমে হাওয়ায় অজানা কারোর উদ্দেশ্যে বললেন, আর চিন্তা নেই, আর তোর চিন্তা নেই। আমি জানি ভাতের জন্য তুই মুক্তি পাচ্ছিস না। আজকেই তুই মুক্তি পাবি। আজই তোকে কীর্তন নিজের হাতে খেতে দেবে, তারপর তুই মুক্ত হয়ে যাস, বুঝলি? তারপর আবার নতুন জন্মে ফিরে আসিস কোথাও। সেদিন রাতে কিন্তু আর কিছুই হলো না। কীর্তন, কবিরাজ দুজনেরই ভালোই ঘুম হলো। তবে পরদিন সকালের দিকে একটা নতুন খবর পেলেন কবিরাজ। তারক সকালে যখন এসে পড়ল তখন তার হাতে একটা মিষ্টির বাক্স। সেই মিষ্টি তারক কবিরাজ মশাই আর কীর্তনকে কোনো রকমে খাইয়ে দিয়ে হাসি মুখে বলে উঠল, কবিরাজ মশাই আমার ছেলে হয়েছে। আশীর্বাদ করুন যেন আপনার মতো ভালো মানুষ হয় সে। কবিরাজ মশাই আশীর্বাদ করলেন দু হাত তুলে। তারপর বললেন, তো আশীর্বাদ করলে হবে নাকি? ছেলের মুখ দেখাতে হবে তো। চলো চলো, তাড়াতাড়ি চলো। এই কীর্তন, চল। বাড়ি থেকে বেরিয়ে পাঁচিলের পাশের ভেঙে পড়া গেটটা পেরোতে যাচ্ছেন, হঠাৎ করেই তার মনে হলো একটা কথা। আরে, এমনটা কি হতে পারে সেই ছেলেটাই তারকের? না না না, এটা তার মনের ভুল। কথাটা ভেবে তিনি পা বাড়ালেন তারকের বাড়ির উদ্দেশ্যে।